নতুন পারমাণবিক অক্ষের ছায়া কি গাঢ় হচ্ছে? ইরান কি গোপনে উত্তর কোরিয়ার দ্বারস্থ হতে চলেছে? বিশ্ব কি আরেকটি পরমাণু সংকটের মুখে? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হওয়ার পর তেহরানে ফের উকি দিচ্ছে পরমাণু উচ্চাকাঙ্ক্ষা। বিশ্লেষকদের মতে, যদি দেশটি পুনরায় অস্ত্র তৈরির দৌড়ে নামে, তবে বিশ্বের ত্রাস উত্তর কোরিয়ার দ্বারস্থ হতে পারে, যেখানে অতিরিক্ত ইউরেনিয়াম ও ঝুঁকি নিতে প্রস্তুত একটি নেতৃত্ব বিদ্যমান। তবে এমন বাণিজ্য রোধে জাতিসংঘ ও পশ্চিমা জোটের হাতে রয়েছে কিছু কঠোর পদক্ষেপও। 2025 সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এতে তেহরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা নিভে যায়নি, বরং নিরাপত্তা মহলে ক্রমেই জোরালো হচ্ছে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার দাবি। বর্তমানে ইরান এখনও আয়াতুল্লাহ আলী খামেনির পরমাণু বিরোধী ফতোয়ার প্রতি আনুগত্য দেখালেও পরিস্থিতি বদলালে কি সেই নিষেধাজ্ঞা বদলে যাবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। কিন্তু সত্যিই কি তা হয়েছে? বিশ্লেষকদের মতে, তেহরানের হাতে থাকা 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও বিদ্যমান, যা দিয়ে প্রায় 10টি বোমা তৈরি করা সম্ভব। এই উপাদান উদ্ধার ও ব্যবহারে ঝুঁকি থাকলেও প্রয়োজন হলে ইরান তা করতে পারে। যদি ইরান গোপনে বোমা তৈরির পথে হাঁটে, তা কি আদৌ শনাক্ত করা সম্ভব? আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের কারণে বহু বছর ধরে ইরান ও উত্তর কোরিয়া একে অপরের প্রাকৃতিক অংশীদার। উভয় দেশই জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় এবং অতীতে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বহুবার সহযোগিতা করেছে। 2007 সালের পর উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে পারমাণবিক প্রযুক্তি বিক্রি বন্ধ করলেও তাদের ক্ষেপণাস্ত্র রপ্তানি অব্যাহত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ং রাশিয়াকেও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। যে দেশ রাশিয়াকে ক্ষেপণাস্ত্র বিক্রি করছে, তারা কি পশ্চিমা ভ্রুকুটিতে ইরানের কাছে পারমাণবিক উপাদান বিক্রি করতে দ্বিধা করবে? বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়া প্রতি বছর 180 থেকে 230 কেজি অস্ত্রমানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করে, যা দিয়ে 7 থেকে 9টি বোমা তৈরি সম্ভব। দেশটি চাইলে হয়তো ইরানে তা বিক্রিও করতে পারে, যা কিনা ইরানের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে। তবে গ্যাস সেন্ট্রিফিউজ প্রযুক্তিতে দুই দেশের পথ আলাদা হয়ে গেছে, ফলে সেই ক্ষেত্রে সহযোগিতা সীমিত হতে পারে। ইসরায়েল দাবি করেছে, সাম্প্রতিক হামলায় ইরানের অন্তত 14 জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছে। তাদের ঘাটতি পূরণে উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা কি গোপনে ইরানে পৌঁছবে? চীনা বিশেষজ্ঞরা অবশ্য এই সম্ভাবনাকে নাকচ করে বলেছেন, এমন পদক্ষেপ উত্তর কোরিয়ার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি আন্তর্জাতিক রেডলাইন অতিক্রম করবে। তবু কিম জং উনের সাম্প্রতিক আক্রমণাত্মক সিদ্ধান্ত, যেমন রাশিয়ায় সেনা পাঠানো, দেখাচ্ছে তিনি ঝুঁকি নিতে প্রস্তুত। যদি যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়া জানতে পারে যে উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক উপকরণ বিক্রি করতে যাচ্ছে, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে রয়েছে কয়েকটি শক্তিশালী হাতিয়ার, যেমন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা, 2019 সালের রেজুলেশন 1874 উত্তর কোরিয়ার স্থল, সমুদ্র ও আকাশপথে পারমাণবিক চালান তল্লাশির অনুমতি দেয়। 2010 সালের রেজুলেশন 1929 ইরানের ওপর প্রযুক্তি আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। 2025 সালের সেপ্টেম্বর থেকে স্ন্যাপব্যাক প্রক্রিয়ায় এই নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল হয়েছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। বিশ্লেষকদের মতে, ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে পারমাণবিক বাণিজ্য শুরু হলে তা বৈশ্বিক নিরাপত্তার ছক পাল্টে দেবে। আন্তর্জাতিক সম্প্রদায় যদি এখনই সক্রিয় না হয়, তবে পারমাণবিক অস্ত্র বিস্তারের নতুন অধ্যায় শুরু হতে পারে মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ায়। ইরান কি আবারও প্রস্তুত এক নতুন সংঘাতের জন্য? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও টান টান উত্তেজনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা দিয়েছেন, তেহরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখন যুদ্ধের আগের চেয়েও বেশি। ইরান কি তবে নতুন এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? 5 নভেম্বর হামেদান শহরে দেয়া এক ভাষণে আরাকচি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি এখন 12 দিনের যুদ্ধের তুলনায় অনেক বেশি। সাম্প্রতিক যুদ্ধে শত্রু তার কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি এবং পরাজিত হয়েছে। এই বক্তব্য এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু সেই 12 দিনের যুদ্ধ তা আসলে কেমন ছিল?
তাহলে কি ঘটেছিল সেই 12 দিনের যুদ্ধে? কেন হঠাৎ জ্বলে উঠেছিল দুই পুরনো শত্রুর সম্পর্ক? চলুন একটু পেছনে ফিরি। চলতি বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে টানাপোড়েন চরমে ওঠে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারণ করেছিলেন 60 দিনের সময়সীমা, কিন্তু কোনো সমঝোতা হয়নি। ঠিক সেই সময় 13 জুন হঠাৎই ইসরায়েল শুরু করে সামরিক অভিযান, আর 22 জুন যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরানের ইস্পাহান, নাতাঞ্জ ও ফোর্দোতে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে। ইরানের জবাবও ছিল তীব্র। তেহরান ছুড়ে দেয় 500রও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর 1100 ড্রোন। এ হামলায় ইসরায়েলে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়। দেশটির 32 জন বেসামরিক নাগরিক এবং একজন অবসরপ্রাপ্ত সৈনিক নিহত হন। আরাকচি দাবি করেন, এই যুদ্ধে ইহুদি রাষ্ট্রের আকাশ আমাদের নিয়ন্ত্রণে ছিল। তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি। ইসরায়েলের আকাশ যদি সত্যি নিয়ন্ত্রণে চলে গিয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য কি বদলে যাচ্ছে? যুদ্ধ শেষ হয় 12 দিন পর, কিন্তু ক্ষয়ক্ষতি আর অবিশ্বাসের দেয়াল থেকে যায় দু দেশের মধ্যে। এরপরই শুরু হয় কূটনৈতিক তর্ক বিতর্ক। আরাকচির অভিযোগ, ইসরায়েল নাকি ভুয়া পরমাণু হুমকির তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করেছে। তার ভাষায়, ভুয়া অজুহাতে আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। যদিও জাতিসংঘের পারমাণবিক সংস্থা IAEA ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তুলে ধরে আরাকচি বলেন, তারা নিশ্চিত করেছেন ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবু তেহরান এখন কঠোর অবস্থানে। যুদ্ধবিরতি হলেও ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর পরিদর্শন এখনও বন্ধ। এদিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক কথায় জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা হবে না। প্রতিটি মার্কিন প্রশাসনই ইরানের কাছে আত্মসমর্পণ চেয়েছে, কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। ইরান বারবার বলছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা বিশ্ব কি সেটি বিশ্বাস করছে? আকাশে যখন ক্ষেপণাস্ত্রের গর্জন, মাটিতে অবিশ্বাসের ছায়া, তখন প্রশ্ন থেকে যায়, ইরানের এই ঘোষণা কি শান্তির প্রতিশ্রুতি নাকি এক নতুন যুদ্ধের আগাম বার্তা? পারমাণবিক প্রতিযোগিতার নতুন অধ্যায় শুরু হচ্ছে কি? রাশিয়ার আকাশে উড়ছে বুরেভেস্তেনিক, আর দূর থেকে তাকিয়ে দেখছে ন্যাটোর চোখ। বিশ্বজুড়ে আবারও বাড়ছে উদ্বেগ ও শক্তির ভারসাম্য নিয়ে প্রশ্ন। তবে কি সত্যিই পৃথিবী কোনো বড় যুদ্ধের সম্মুখীন হতে চলেছে? রাশিয়ার নতুন প্রজন্মের পারমাণবিক সক্ষম ক্রুজ মিসাইল বুরেভেস্তেনিকের সাম্প্রতিক পরীক্ষা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে। 4 নভেম্বর মস্কোতে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ন্যাটোর একটি গোয়েন্দা জাহাজ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় ওই অঞ্চলে অবস্থান করেছিল। তবে মস্কো তা ঠেকায়নি, বরং তাদের দেখতে দিয়েছে, এমনটাই জানিয়েছেন পুতিন নিজে। তিনি আরও বলেন, আমি মনে করি বিদেশি বিশেষজ্ঞরাও এবার নিশ্চিত হয়েছেন 21 অক্টোবরের পরীক্ষার সময় ন্যাটোর একটি গোয়েন্দা জাহাজ ক্রমাগত সেখানে ছিল। আমরা তাদের থামাইনি, দেখুক, শিখুক। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই বার্তাটি কেবল সামরিক নয়, কূটনৈতিকও। মস্কো যেন ইঙ্গিত দিচ্ছে, আমরা কিছু লুকাচ্ছি না, কিন্তু আমরা প্রস্তুত। বিশ্ব যখন ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত ও মার্কিন নির্বাচনের ছায়ায় আবদ্ধ, ঠিক তখনই রাশিয়া দেখাতে চাইছে তাদের প্রযুক্তিগত ও সামরিক শ্রেষ্ঠত্ব। বুরেভেস্তেনিক ক্ষেপণাস্ত্রের কথা রাশিয়া বহুদিন ধরেই বলছে, এটি পারমাণবিক ইঞ্জিন চালিত, যা 14,000 কিলোমিটারেরও বেশি দূরত্বে উঠতে সক্ষম এবং দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারে, যা প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে প্রায় অদৃশ্যভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে বলে দাবি রাশিয়ার। ন্যাটো এখনও এ নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও জোটের সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া যেভাবে দেখতে দিয়েছে তাদের, তা হয়তো এক ধরনের সাইলেন্ট শো অফ, যেখানে বার্তাটি স্পষ্ট, আমরা চাইলে গোপন করতে পারতাম, কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে জানাচ্ছি, আমরা প্রস্তুত। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের এই কৌশলগত অগ্রগতির প্রেক্ষিতে পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকদের মতে এটি ঠান্ডা যুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে স্পষ্ট নিউক্লিয়ার রেসের ইঙ্গিত।
বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। বিশ্বে এখন চলছে শক্তির নীরব প্রতিযোগিতা। একদিকে প্রযুক্তিগত সক্ষমতা, অন্যদিকে ভয়, যা একসঙ্গে তৈরি করছে এক নতুন বাস্তবতা, যেখানে পারমাণবিক অস্ত্র আর কেবল প্রতিরক্ষা নয়, রাজনৈতিক বার্তা বহনেরও মাধ্যম। প্রশ্ন রয়ে যায়, এই প্রতিযোগিতায় কি নতুন যুদ্ধের সূচনা নাকি পুরনো শক্তির প্রদর্শনী মাত্র? তা হয়তো সময় বলবে। রাশিয়ার এই সিদ্ধান্ত কি বিশ্বকে নতুন দ্বন্দ্বের দিকে ঠেলে দিচ্ছে? কি হবে পুতিন যদি হঠাৎ করেই পারমাণবিক অস্ত্র বের করে ফেলেন? যুক্তরাষ্ট্র কি রাশিয়ার পারমাণবিক পদক্ষেপকে মোকাবিলা করতে পারবে? কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক পরীক্ষা চালাতে তার শীর্ষ কর্মকর্তাদের এরই মাঝেই নির্দেশ দিয়েছেন। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রকে ভয় দেখাতে যে কোনো মুহূর্তে রাশিয়ার অস্ত্রাগারে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি বের হয়ে আসবে। এদিকে নিজেদের পারমাণবিক অস্ত্রকেও শান দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করেই পারমাণবিক অস্ত্র নিয়ে দুই পরাশক্তির মুখোমুখি অবস্থানে কি বার্তা পাচ্ছে বিশ্ববাসী? রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান প্রসঙ্গে পুতিনের পদক্ষেপ সম্পর্কে হতাশ ট্রাম্প। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর সম্প্রতি প্রথমবারের মতো রাশিয়ার উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। ফলে গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কে তীব্র অবনতি ঘটেছে। এমন পরিস্থিতির মাঝেই সম্প্রতি নিজেদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প, যাকে ঘিরে বৈশ্বিক রাজনীতিতে তৈরি হয় নতুন উত্তেজনা। কারণ ২০১৭ সালে উত্তর কোরিয়া ছাড়া একবিংশ শতাব্দীতে অন্য কোনো পারমাণবিক শক্তিধর দেশ এই অস্ত্রের পরীক্ষা চালায়নি। আর যুক্তরাষ্ট্র শেষ ৩৩ বছরেরও বেশি সময় আগে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করেই পারমাণবিক অস্ত্রের পেছনে লাগলেন কেন ট্রাম্প? সম্প্রতি বুরেভেস্টনিক নামে নতুন একটি ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। কিন্তু উত্তেজনা এর মাঝেই থেমে থাকেনি। রাশিয়ার এই মিসাইলটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহন করা যায়। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে শঙ্কার বিষয় হচ্ছে বুরেভেস্টনিক নামের এই ক্ষেপণাস্ত্রটির হামলার পরিধি অসীম। অর্থাৎ যুদ্ধ যদি লেগে যায়, রাশিয়া চাইলে যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় এই মিসাইলটি ছুটতে পারবে। মূলত এ কারণেই হঠাৎ করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প, এমন ধারণা সমরবিদদের। কিন্তু রাশিয়া কেন পাল্টা প্রতিক্রিয়ায় পারমাণবিক অস্ত্র বের করতে চাইছে? ৩ দশকেরও বেশি সময় পর হঠাৎ করেই পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন, যাকে ঘিরে মার্কিন দরবারে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাশিয়া মূলত সোভিয়েত যুগ শেষ করার পর এই মারণাস্ত্রের পরীক্ষা চালায়নি। রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ ও দেশটির সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভকে নির্দেশ দিয়ে পুতিন বলেন, আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ পরিষেবা দপ্তর সহ প্রাসঙ্গিক বিভাগগুলোকে নির্দেশ দিচ্ছি যে আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিতে হবে। ৫ নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে রুশ সেনাপ্রধান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো প্রসঙ্গে বলেন, আমরা যদি এখনই যথাযথ ব্যবস্থা না নেই, তাহলে যুক্তরাষ্ট্রকে সময়োপযোগী জবাব দিতে ব্যর্থ হব। কারণ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। কি হতে চলেছে বিশ্বে? একের পর এক পরাশক্তিগুলো যেন মেতে উঠেছে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায়। তবে কি বিশ্ব দাঁড়িয়ে আছে আরও একটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন। এ যেন এক পুরনো প্রতিযোগিতার পুনরাবৃত্তি, যেখানে শক্তির মাপকাঠি মানে শুধু অস্ত্র।
তবে কি মুখোমুখি হতে পারে রাশিয়া যুক্তরাষ্ট্র? পুতিনের এই নির্দেশ কি রাশিয়ার শক্তি প্রদর্শন নাকি এক অঘোষিত যুদ্ধের আহ্বান? তাহলে কি সত্যিই পারমাণবিক পরীক্ষার নামে শুরু হচ্ছে নতুন অস্ত্র প্রতিযোগিতা? বিশ্ব রাজনীতিতে আবারও ফিরছে অদৃশ্য এক আতঙ্কের ছায়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্দেশ দিয়েছেন পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিতে। মাত্র কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আমেরিকাও ফিরছে পারমাণবিক পরীক্ষার যুগে। এখন প্রশ্ন একটাই, এই দুই পরাশক্তির এই পদক্ষেপ কি মানবজাতিকে আবার ঠেলে দিচ্ছে সংঘাতের মুখে? রয়টার্সের বরাতে জানা যায়, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই নিশ্চিত করেছেন আর্কটিক অঞ্চলের নোভায়া জেমলিয়া ঘাঁটিতে অল্প সময়ের নোটিশেই পরীক্ষা চালানো সম্ভব। এই অঞ্চলটি সোভিয়েত আমল থেকেই পারমাণবিক পরীক্ষার কেন্দ্র হিসেবে পরিচিত। বিশ্লেষকরা বলছেন, এটা কেবল প্রযুক্তিগত প্রস্তুতি নয়, বরং এক ধরনের রাজনৈতিক বার্তা। আমরা এখনো শক্তিশালী এবং প্রয়োজনে ব্যবহার করব, এই মনোভাবই হয়তো প্রকাশ করতে চাইছেন পুতিন। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া আর কোনো পারমাণবিক বিস্ফোরণ চালায়নি। 21 শতকে একমাত্র উত্তর কোরিয়া সেই সীমা অতিক্রম করেছে। কিন্তু এবার যদি রাশিয়া পরীক্ষায় নামে, তাহলে তা হতে পারে নতুন এক বৈশ্বিক প্রতিযোগিতার সূচনা। আমেরিকা ও রাশিয়া দুই পরাশক্তির এই প্রতিযোগিতা কি মানবজাতির জন্য আবার ভয়াবহ সংকেত? বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত বিশ্ব নিরাপত্তা কাঠামোকে নাড়িয়ে দিতে পারে মূল থেকে, কারণ প্রতিটি পারমাণবিক বার্তা শুধু অস্ত্রের নয়, ক্ষমতারও প্রতীক। তবে প্রশ্ন থেকে যায়, এটা কি বাস্তব যুদ্ধের প্রস্তুতি নাকি এক ধরনের ভয় দেখিয়ে সুবিধা আদায়ের কৌশল? এ যেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন অধ্যায়। সাম্প্রতিক সময়ে জার্মানি কি ইউক্রেনের সবচেয়ে বড় সহায়ক হয়ে উঠছে? আর প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, এই অস্ত্রই কি বদলে দেবে যুদ্ধের হিসেব? 2 নভেম্বর ইউক্রেনের হাতে পৌঁছেছে জার্মানি পাঠানো আরও কিছু প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। কয়েক মাস আগেই দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন এটি। এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা কি বদলে দেবে যুদ্ধের মাঠের হিসেব নিকেশ? ইউক্রেন এ দফায় পেয়েছে আরও কয়েকটি মার্কিন নির্মিত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। এটি ইউক্রেনকে রাশিয়ার আকাশপথে হামলা মোকাবেলায় সাহায্য করবে। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আরও প্যাট্রিয়ট সিস্টেম এখন ইউক্রেনে এসেছে, সেগুলোর ব্যবহারও শুরু হয়েছে। তবে তিনি সতর্কও করেছেন, আমাদের শহরগুলোকে সুরক্ষিত রাখতে আরও অনেক প্রতিরক্ষা সামগ্রী প্রয়োজন। তাহলে কি এই সহায়তা যথেষ্ট নয়? প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, গত রাতেও রাশিয়ার ড্রোন আক্রমণ চালিয়েছে, এতে একজন নিহত এবং আরও 5 জন আহত হয়েছেন। জার্মানি পাঠানো প্যাট্রিয়ট সিস্টেমগুলো রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র। নতুন যুদ্ধাস্ত্র পেয়ে জেলেনস্কি জার্মানি এবং দেশটির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জকে ধন্যবাদ জানিয়েছেন। তবে জার্মানি ঠিক কতটা সিস্টেম পাঠিয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা নিজেদের সেনাবাহিনী থেকে অন্য যে কোনো দেশের চেয়ে বেশি প্যাট্রিয়ট সিস্টেম দিয়েছে ইউক্রেনকে। কেন এত উদারতা? রাজনৈতিক দায় নাকি ইউরোপের নিরাপত্তার হিসেব? এদিকে ট্রাম্প প্রশাসন এখন ইউক্রেনে কোনো অস্ত্র দিচ্ছে না। আগের বাইডেন প্রশাসন যেখানে সহায়তা দিয়েছিল নিয়মিত, সেখানে এখন নীরবতা। কেন? ট্রাম্পের রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টায় ইউক্রেন কি বলি হচ্ছে? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। জার্মানির এই সহায়তা কতটা বদল আনবে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে? রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে প্যাট্রিয়ট সিস্টেম কি সত্যি রক্ষা কবচ হবে? আর রাশিয়া এখন কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? আরও আগ্রাসন নাকি নতুন কোনো কৌশল? আফ্রিদা। বিশ্ব আজ যেন এক বিশাল অন্ধকারের ধোঁয়ায় ঢাকা। তাহলে কি সত্যিই আমরা পরবর্তী বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়েছি? সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের হাতে এমন পারমাণবিক অস্ত্র রয়েছে যা পুরো পৃথিবীকে 150 বার ধ্বংস করতে পারে। রাশিয়ার কথায় ভেবে দেখুন, একের পর এক পারমাণবিক অস্ত্র পরীক্ষা, কখনো বুরেভস্তানি, কখনো টর্পেডো। বিশ্ব যেন এক টালমাটাল অবস্থায়।
এদিকে দক্ষিণ কোরিয়ার সংসদীয় কমিটির সদস্যরা জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন শীঘ্রই পারমাণবিক পরীক্ষা চালাতে পারেন। পুঙ্গেরি পারমাণবিক পরীক্ষাগারে তৃতীয় খনি হতে পারে সেই পরীক্ষা চালানোর কেন্দ্রবিন্দু। দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যদের উদ্ধৃত দিয়ে দেশটির সংবাদ সংস্থা নিউজ 1 এই খবর জানিয়েছে। 5 নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুসারে গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে সংসদীয় কমিটির সদস্য পাক সুং অন এবং লি সন অন বলেছেন, পুঙ্গেরি পারমাণবিক পরীক্ষাগারে তৃতীয় খনিতে এই পরীক্ষাগুলো করা হবে। পাক সুং অন বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা সংবিধান অনুসারে বিকশিত হচ্ছে। তার মতে পিয়ংইয়ং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের পারমাণবিক অবস্থার স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুসারে উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা এবং পারমাণবিক অবকাঠামোগুলো এমন অবস্থায় রয়েছে, যদি সিদ্ধান্ত নেওয়া হয় তবে অল্প সময়ের মধ্যেই পারমাণবিক পরীক্ষা চালানো সম্ভব হবে। এখানে বড় রহস্যময় প্রশ্নটি হলো, কিম জং উন কি সত্যি বিশ্বকে হুঁশিয়ার করতে চাচ্ছেন, নাকি এটি শুধু কূটনৈতিক চালাকি? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এবার ভাবুন, ট্রাম্পের হুমকি, রাশিয়ার একের পর এক পরীক্ষা এবং কিম জং উনের সম্ভাব্য সিদ্ধান্ত সব মিলিয়ে কি একটি নতুন এক অস্ত্র প্রতিযোগিতার সূচনা, নাকি শীতল কূটনৈতিক যুদ্ধ সৃজন? এটি শুধু শক্তি প্রদর্শন নয়, এটি কি বিশ্ববাসীকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার আহ্বান? বিশ্ব যেন এখন এক রহস্যময় মোড়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা, ট্রাম্পের হুমকি, রাশিয়ার পরীক্ষা সবই আমাদের কাছে এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে। পরবর্তী ধাপ কি শান্তি নাকি সংঘাত? শেষবারের মতো ট্রাম্পকে সুযোগ দিলেন খামেনি, তবে শর্ত আছে। আর শর্ত মেনে কি তবে খামেনির কাছে মাথা নত করছে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র, নাকি অন্য কোনো চাল প্রস্তুত আছে ট্রাম্পের কাছে? সম্প্রতি ট্রাম্পকে সুযোগ দিতে চেয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তবে তিনি একটি শর্ত রেখেছেন, আর সেই শর্ত হলো ইরান আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক পথ খুলবে যদি দেশটি ইসরায়েলকে সমর্থন দেওয়া বাদ দেয়। সম্প্রতি তেহরানে এক ছাত্র সমাবেশে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ না করে এবং ইসরায়েলকে দেওয়া সমর্থন থেকে সরে না আসে, তবে তেহরান কখনোই তাদের সহযোগিতা করবে না। এ বিষয়ে খামেনি বলেন, যদি তারা পুরোপুরি ইসরায়েলি শাসনকে সমর্থন দেওয়া বন্ধ করে, এখানকার সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে, তখনই আমরা সহযোগিতা নিয়ে ভাবতে পারি। খামেনি আরো বলেছেন, শক্তিশালী দেশই নিরাপদ থাকে, কারণ শত্রুরা বুঝতে পারবে লাভ নয় ক্ষতি হবে। এই প্রেক্ষাপটে ইরান যুক্তরাষ্ট্রকে শর্ত সাপেক্ষ অবস্থায় রাখতে চাইছে। এটি কি নতুন কূটনৈতিক মোড় নেবে, নাকি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরো বাড়াবে? চলতি বছরের জুনে ইসরায়েলের বিমান হামলার পর ইরান ইসরায়েল দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। যুক্তরাষ্ট্র সংক্ষিপ্ত সময়ের জন্য হামলায় অংশ নেয় এবং ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করে। এতে ইরানের নিহতের সংখ্যা 935, ইসরায়েলে নিহত 24। এরপর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই যুদ্ধের প্রভাব পড়ে তৎকালীন চলমান পারমাণবিক আলোচনাতেও, যা তখন ভেস্তে যায়। পরে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় 24 জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। খামেনির মন্তব্য শুধু রাজনৈতিক ঘোষণায় নয়, এটি একটি শক্তিশালী বার্তা। ইরান নিজেকে অঞ্চলের শক্তিশালী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করছে, যেখানে শত্রুরা বুঝতে পারবে মুখোমুখি হলে ক্ষতির আশঙ্কা আছে। 2018 সালে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক চুক্তি থেকে সরে গেলে এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে তেহরান কঠোর অর্থনৈতিক চাপের মুখে পড়ে। চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির উদ্যোগে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা, চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক মঞ্চে ফিরিয়ে আনতে পারবে, নাকি ইসরায়েলকে ঘিরে উত্তেজনা আরো বাড়বে? মধ্যপ্রাচ্যে শান্তি কি কেবল স্বপ্নই থাকবে, নাকি বাস্তবিক চ্যালেঞ্জের মুখোমুখি হবে বিশ্ব শক্তি? এই মুহূর্তে নজর যেন একমাত্র তেহরান এবং ওয়াশিংটনের দিকে, কারণ এখানে যে সিদ্ধান্ত হবে তার প্রভাব পুরো বিশ্বেই পড়বে।